আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে তোমাদের যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের ক্লাসটি রয়েছে সেখানে তোমাদের সাথে রয়েছে সুলতান আরফিন বাইজিৎ। আজকে হচ্ছে আমরা ভার্সিটি খ বাংলা প্রথম পত্রের সহপাঠ উপন্যাস লাল সালুতে কি কি প্রশ্ন এসেছে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সেটা একটু দেখবো। লাল সালু বলতে গেলে আসলে তোমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে এটি সৈয়দ ওয়ালিউল্লাহর একটি উপন্যাস যেটা 1948 সালে প্রথম প্রকাশিত হয়। এবং এই লাল সালু উপন্যাস মূলত একটা সামাজিক সমস্যামূলক উপন্যাস। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ফ্রিকোয়েন্টলি। এটা কি ধরনের উপন্যাস? এটা হচ্ছে সামাজিক সমস্যা বা অনাচার এটা। এবং এটার প্রেক্ষাপট যদি আসে পরীক্ষায়, এটা ভুল করো না। এটার একটু কাহিনীটা বলি। গত বছর যখন আমরা উদ্ভাসের আমাদের অনলাইনে কোর্স চলছিল, আমরা যখন সেটা লঞ্চ করেছিলাম, আমি হচ্ছে কিছু কোয়েশ্চেনের দায়িত্বে ছিলাম। তো আমি একটা কোয়েশ্চেন করেছিলাম, সেটা হচ্ছে লাল সালু উপন্যাসের আহ পটভূমি কি। লাল সালু উপন্যাসের পটভূমি কি? তোমরা যারা ফেব্রুয়ারি 1969 ক্লাসটা করেছো, আমি তোমাদেরকে অলরেডি একবার বলেছি প্রেক্ষাপট আর পটভূমি কিন্তু এক না। এটার প্রেক্ষাপট কিন্তু সামাজিক সমস্যা বা অনাচার হলেও মূলত এটার বিষয়, এটার যে পটভূমি, পটভূমি মানে হচ্ছে সেটা কোন পরিপ্রেক্ষিতে আমি লিখেছি। আমি তোমাদের যখন ফেব্রুয়ারি 1969 ক্লাস করিয়েছি, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে তোমরা যখন পড়বা তখন কিন্তু একটু শব্দগুলো দেখবা। লাইক এটার প্রেক্ষাপট, যদিও আমি মানে ধর্মান্ধতা, মানুষের যে অন্ধবিশ্বাস, সেই বিষয়গুলো হলো, কিন্তু এটার পটভূমি অর্থাৎ এটা কোন স্টোরি লাইনের উপর নির্মিত হয়েছে সেটা যদি বলি তাহলে সেটা হচ্ছে গ্রামীণ সমাজ। ঠিক আছে। এবং তোমরা একটা জিনিস মনে রেখো, সেটা হচ্ছে আমাদের যে একটা সার্থক উপন্যাস, একটা সার্থক উপন্যাস কিন্তু 6টি উপাদানের উপর ভিত্তি করে মানে রচিত হয়। এবং এই 6টি উপাদানের মধ্যে কিন্তু প্রথমটা হচ্ছে প্লট। প্লট বা স্টোরি লাইন, যেটার উপর আমার স্টোরিটা হচ্ছে। তো সেই স্টোরিটার আসলে একটা পটভূমি থাকতে হয় এবং সেটার একটা বিষয় থাকতে হয় যেটাকে আসলে আমি কোরিলেট করি। তাহলে আমার হচ্ছে ইনিশিয়ালি আমি ক্লাসটা এখানে স্টার্ট করলাম, দেন আমি হচ্ছে লাল সালুর ইম্পর্টেন্স একটু যদি দেখি। আমি লাল সালুকে আসলে পার্সোনালি 5 স্টার দিব। লাল সালু আমার খুবই ফেভারিট একটা টপিক এবং লাল সালু থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। তুমি যদি একটু দেখো, 22, 23, 21, 22, 20, 21, 20, 18, 19, 17, 18, অর্থাৎ আমি যদি 17, 18 থেকে 23, 24 পর্যন্ত হিসাব করি, তাহলে 7 বছরে, 7 বছরে, অর্থাৎ ইনক্লুডিং 23, 24, এখানে যদিও কোনো কোয়েশ্চেন আসে নাই, 10টা কোয়েশ্চেন আসছে। ক্যান ইউ ইমেজিন? 7 বছরে 10টা কোয়েশ্চেন আসছে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে। এটার ইম্পর্টেন্স লেভেল তাহলে তো 5 স্টার চেয়ে তারও বেশি দেওয়া উচিত। রাজশাহী ইউনিভার্সিটিতে দেখো, 23, 24, 22, 23, 21, 22, 20, 21, 19, 20, 18, 19, 16, 17, 15, 16, 14, 15, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 বছরে এটার কোয়েশ্চেন আসছে 21। মানে 9টা বছরে 21টা কোয়েশ্চেন। সিইউতে দেখো সেম, 9 বছরে 25টা কোয়েশ্চেন। জেইউতে 1, 2, 3, 3 বছর 8টা কোয়েশ্চেন। গুচ্ছে 2, 3, 4, 4 বছরেও 9টা কোয়েশ্চেন। তার মানে এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিভিআই। ঠিক আছে। শত্রুর আভাস পাওয়া, আভাস পাওয়া মাত্রই, শত্রুর আভাস পাওয়া মাত্র হরিণের চোখের মতোই আহ দিয়েছে এখানে, হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। কার চোখের কথা বলা হয়েছে? জমিলা। জমিলার কথা বলা হয়েছে এবং এখানে শত্রু বলতে কাকে বোঝানো হয়েছে? মজিদকে। এবং মজিদের সঙ্গে জমিলার সম্পর্কটা কি? মজিদের সঙ্গে জমিলার সম্পর্কটা হচ্ছে মজিদের দ্বিতীয় স্ত্রী। রহিমার সাথে সম্পর্কটা কি? রহিমা হচ্ছে প্রথম স্ত্রী। এবং জমিলা হচ্ছে আহ মজিদের কাছ থেকে পালিয়ে পালিয়ে থাকতে চাইতো, মজিদকে সে ভয় পেত একরকম। তো একটা সময় হচ্ছে যখন মজিদ হচ্ছে জমিলার প্রতি তার ক্রোধ প্রকাশ করে, তখন জমিলা যখন তার উপস্থিতি টের পায়, তখন হচ্ছে তার কিন্তু হরিণের চোখের মতন, হরিণ যেমন তার শত্রু বা তার যে শিকারী,
তাকে দেখলে সতর্ক হয়ে যায়, জমিলাও কিন্তু এক্স্যাক্টলি সেভাবে সতর্ক হয়ে যায়। তখন জমিলা বুঝে যায় যে তার আচরণ আসলে কেমন হতে হবে। এটা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে 23-24 সালে এসেছে। নাফরমানি করিও না, এই কথাটা কে বলেছে? নাফরমানি করিও না এই কথাটা বলেছে মজিদ। সো নাফরমানি করিও না এই কথাটা কেন আসছে? কারণ খুব সিম্পল ব্যাপারটা, সেটা হচ্ছে আহ মজিদ অ্যাকচুয়ালি যেটা প্রকাশ করতে চায় সেটা হচ্ছে আহ তার আধিপত্য। মজিদ হচ্ছে তার আধিপত্য টের পাওয়াইতে চায়, এবং এই জন্য সে বিভিন্ন সময় গ্রামবাসীদেরকে বিভিন্ন ধরনের কথা বলে, যেখানের মধ্যে একটা হচ্ছে নাফরমানি করিও না, অর্থাৎ খোদার সাথে নাফরমানি করিও না, যেটা আসলে তোমাদের জন্য ধ্বংস টেনে আনবে। ঠিক আছে? এটা বেশ ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় এসেছে। এবং এই জায়গায় আসলে মজিদের আরেকটা জিনিস প্রকাশ পায়, সেটা হচ্ছে সে এই জায়গায় আহ তার একটা ইনফিরিয়রিটি, সে যে মানে আর ঝড়ে ভেসে যাওয়া কিছু নয়, সে যে এখন একটা মানে বৃক্ষ হয়ে যাচ্ছে সেটা। এবং এটা আমরা একটা জায়গায় দেখতে পাই, মজিদকে হচ্ছে শেকড়হীন বৃক্ষ বলা হয়েছে। শেকড়হীন বৃক্ষ কেন? কারণ মজিদের কিন্তু কোনো মানে শিকড় নাই। একটা মানে গাছকে আসলে দাঁড় করিয়ে রাখে কে? শিকড় বা শেকড়। সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে মজিদ একদম চাপার জোরে, অর্থাৎ মিথ্যা কথা বলে কিন্তু গ্রামে তার আধিপত্য বিস্তার করছে। এবং এই একটা জায়গাতে সে কিন্তু এখন ঝড়ে ভেসে যাওয়া কোনো কিছু নয়, সে এখন একটা বৃক্ষে রূপান্তরিত হয়েছে, তার আর্থিক এবং সামাজিক প্রতিপত্তি স্থাপিত হয়েছে। এবং সেই জায়গা থেকে সে এখন মানুষকে যা ইচ্ছা বলতে পারছে, নাফরমানি করতে নিষেধ করছে, খোদার উপর তোয়াক্কুল রাখতে বলছে। এই বিষয়টা এখানে বোঝা যায়। এটার সাথে আরেকটা, খোদার উপর তোয়াক্কুল রাখো। এবং এই কথাগুলো বলার সময় হচ্ছে মজিদ গ্রামবাসীদেরকে মিয়া বলে সম্বোধন করে। ঠিক আছে? আচ্ছা, লাল সালু উপন্যাসের শুরুতেই কোন সড়কের নাম আছে? আমি দুইটা জিনিস নিয়ে একটু কনফিউজড হয়ে যাই। একটা হচ্ছে করিমগঞ্জ, আরেকটা হচ্ছে মতিগঞ্জ। মতিগঞ্জ থেকে যদি তুমি উত্তরে বা নর্থের দিকে যাও, তুমি পাবা মোহব্বতনগর। আর করিমগঞ্জের কাহিনী কি? করিমগঞ্জ হচ্ছে আক্কাসের সাথে একটু সম্পর্কিত। আক্কাস, আমরা একটু আগে দেখেছি আক্কাস নামটি, এখানে আমরা আক্কাসের নামটি দেখেছি। আক্কাস আসলে কেন সম্পর্কিত অনেক বেশি? আক্কাস হচ্ছে করিমগঞ্জ থেকে শিক্ষা গ্রহণ করে, এবং সে গ্রামের শিশুদেরকে, গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়। গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়, এবং স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে তার আসলে বাধার সম্মুখীন হতে হয়। এবং এই স্কুল প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল টোটাল দুইটা। একটা হচ্ছে সে জানতো যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত না হলে আসলে গতি নাই, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা। দুই হচ্ছে অন্ধবিশ্বাস দূর করা। কারণ সে জানতো যে অন্ধবিশ্বাস বা কুসংস্কার দূর করতে চাইলে অবশ্যই এবং অবশ্যই হচ্ছে গ্রামে একটা স্কুল দরকার। এবং সর্বশেষ হচ্ছে গ্রাম শিশুদের বা গ্রামের ছেলে মেয়েদের শিক্ষিত করা, শিক্ষিত করা, এই হচ্ছে তার টার্গেট। এবং এই জন্য সে যখন চাঁদা তুলতে শুরু করে, তখন কিন্তু চাঁদাটা সে কোত্থেকে নিয়ে আসে? করিমগঞ্জ থেকে কালেক্ট করে। ঠিক আছে? এটা একটা। তো আমরা একদম শুরুতে দুইটা নাম পাই, সেটা হচ্ছে তাহের কাদের, যারা হচ্ছে মাছ ধরছিল। সো তাহের কাদের মাছ ধরছিল নদীতে। এবং সেখানে মতিগঞ্জের সড়কে তারা একটা লোককে দেখতে পায়, যেটা ছিল মজিদ, এবং মজিদ আসলে উত্তরে মোহাম্মদনগরের দিকে চলে যায়। আওয়ালপুরের নামটা কেন আছে? কারণ আওয়ালপুরে একজন পীর সাহেব আসেন, যাকে নিয়ে আসলে চর্চা শুরু হয় দুইটা জিনিস।
তিনি মৃত মানুষকে জিন্দা করতে পারেন। নাউজুবিল্লাহ। মৃত মানুষকে জীবিত করতে পারেন। আরেকটা হচ্ছে তিনি সূর্যকে ধরে রাখতে পারেন। এটা নিয়ে মজিদকে যখন রহিমা প্রশ্ন করে, তখন মজিদ একটা কথা বলে যে মৃত মানুষকে কেমনে কেউ জিন্দা করতে পারে। এবং সূর্যের কথাটা যখন মজিদ গিয়ে দেখে যে পীর সাহেব আসরের ওয়াক্তে জোহরের নামাজ পড়াচ্ছে, এবং বলে যে এখানে দেখো যে তুমি মানে সূর্যের ছায়ার দূরত্ব কেমন হয়েছে। এবং তখন যখন পীর সাহেবের শিষ্যরা মেপে দেখাইতে পারে না, তখন তারা একটা যুক্তি দেয় যে তারা যখন নামাজ শুরু করেছিল তখন দূরত্ব এমন ছিল। তখন আহ, মজিদ খুব স্যাভেজ টাইপের একটা কথা বলে, সেটা হচ্ছে, তাহলে তোমাদের পীর সাহেব সুরুজকে ধরে রাখতে পারলো না? এখানেও একটা ধ্বনির পরিবর্তন আমরা দেখতে পাই। সো এই জায়গাতে এটা সিইউবি 23-24-এর প্রশ্ন। আমরা সিইউ এই ইউনিটে একটা প্রশ্ন দেখি, কলমা জানো মিয়া এই কথা মজিদ কাকে জিজ্ঞেস করেছে? এই কথা মজিদ জিজ্ঞেস করেছে 7 ছেলের বাপ। ছেলের বাপ দুদু মিয়া। ঠিক আছে। এবং এইখানে দুদু মিয়া তখন বলে সে পারে না, সে হাসে এই প্রশ্নের উত্তরে, যে কলমা জানো মিয়া। এইখানে কিন্তু টোটাল দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে কলমা জানো মিয়া আর একটা হচ্ছে কলমা জানোস না বেটা। দুটো ডায়লগ, কলমা জানো মিয়া আর একটা হচ্ছে কলমা জানোস না বেটা। যখন তোমরা দেখবা যে এইখানে হচ্ছে দ্বিতীয় পুরুষ মানে জানো ব্যবহৃত হয়েছে, তখন সেটা কিন্তু মজিদের উক্তি। কিন্তু প্রশ্নটা যদি এমন হয় কলমা জানোস না বেটা, তখন কিন্তু আর আমাদের মজিদ আর দুদু মিয়ার কিছু নাই। তখন কিন্তু প্রশ্নটা করেছে বা উক্তিটি করেছে কিন্তু আমাদের খালেক ব্যাপারী। কাকে করেছে? দুদু মিয়াকে। কারণ মজিদের প্রশ্ন শুনে খালেক ব্যাপারী হাসছিল, তখনই হচ্ছে খালেক ব্যাপারী চেতে গিয়ে রেগে গিয়ে তাকে বলে, "এই বেটা তুই কলমা জানোস না?" আচ্ছা। এবং এটা পরবর্তীতে আমরা দেখেছি 7 ছেলের এক ছেলে অ্যান্সার দেওয়ার কারণে পরে হচ্ছে দুদু মিয়াকে মজিদ একটা টাস্ক দেয়, সেটা হচ্ছে ব্যাপারী। ব্যাপারী মানে হচ্ছে গ্রামের যে প্রধান, খালেক ব্যাপারী। ব্যাপারীর যে একটা মক্তব, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, সেখানে শিক্ষা নেওয়া। ঠিক আছে। ব্যাপারীর মক্তবে যাওয়ার জন্য বলে। ওকে। সো আমরা এখন এখানে যাই, মাজারের শালু কাপড়টা ছেড়ে ফরফর করে কার বিড়বিড় আওয়াজে এমন শোনা যায়? এটার অ্যান্সার হচ্ছে রহিমা। কেন? কনটেক্সট একটু বলি। ফার্স্ট হচ্ছে আওয়ালপুরের পীর, যার সাথে মজিদের আমরা একটা শত্রুতা দেখতে পাই। কারণ মজিদ মনে করত যে আওয়ালপুরের পীর হচ্ছে সূর্যের আলো, এবং সে হচ্ছে প্রদীপের আলো। তো সূর্যের আলোর সাধারণত প্রদীপের আলোকে খুবই ম্রিয়মান দেখাবে। সেই জন্য সে আওয়ালপুরের পীরের সঙ্গে প্রকাশ্যে শত্রুতা শুরু করে, এবং মোহাম্মদনগরে গিয়ে বলে দেয় কেউ যেন আওয়ালপুরের পীরের কাছে না যায়। কিন্তু আমাদের খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে তানু বিবি, প্রথম স্ত্রীর নাম হচ্ছে আমেনা বিবি। সো আমেনা বিবির ইচ্ছা, ইচ্ছাটা কিসের? সন্তান লাভের ইচ্ছায় তার স্বামী খালেক ব্যাপারী, খালেক ব্যাপারী দ্বিতীয় পক্ষের স্ত্রী তানু বিবির যে বড় ভাই রয়েছে, তানু বিবির বড় ভাই ধলা মিয়া, তাকে আওয়ালপুরের পীরের কাছে সন্তান লাভের জন্য মানে কি বলবো, যে পানি পড়া আনতে পাঠায়। এবং ধলা মিয়া কি করে? মজিদের কাছে যায়। মজিদ তখন আসে খালেক ব্যাপারীর কাছে গিয়ে বলে আপনি এই কাজটা ভালো করেন নাই, হ্যান ত্যান। খালেক ব্যাপারী তখন ভয় পেয়ে যায়, কারণ খালেক ব্যাপারী আর মজিদ হচ্ছে একজন একজনের পরিপূরক। একজন হচ্ছে ধর্ম ব্যবসায়ী, একজন হচ্ছে প্রভাবশালী, আরেকজন হচ্ছে ধর্ম ব্যবসায়ী।
একজনকে ছাড়া একজন চলে না। তো মজিদের সঙ্গে খালেক ব্যাপারী একমত হয়, এবং পরে মাজারে হচ্ছে আমেনা বিবির পেটে আসলে কেন সন্তান হচ্ছে না, এখানে কত প্যাচ আছে সেটা বের করার জন্য দেখে। এবং সেখানে মজিদ হচ্ছে খালেক ব্যাপারীর মাথায় একটু অন্য চিন্তা ঢুকিয়ে দেয়। খালেক ব্যাপারী জিজ্ঞেস করে, আপনার কি কোনো সন্দেহ হয় যে আমার স্ত্রী হচ্ছে সম্পূর্ণ পাকটা দিতে পারে না এই মাজারে? সো মাজারের আশেপাশে কত পাক দিতে হবে সেটা মজিদ দেখিয়ে দেয়, কিন্তু সেটা সম্পূর্ণ করতে পারে নাই। মজিদের কথা হচ্ছে মানে তাকে পানি পড়া দেওয়ার পরও সে মাজারে সম্পূর্ণ পাকটা দিতে পারে নাই, তার মানে তার ভেতরে কিছু একটা ঝামেলা আছে। এবং সেটা এমন হয় যে খালেক ব্যাপারীর সঙ্গে হচ্ছে আমেনা বিবি বা কোনো ঝামেলা করছে, এটা মজিদ ঢুকে দেয় এবং আমেনা বিবিকে খালেক ব্যাপারী তালাক দেয়। অথচ আমেনা বিবি কিন্তু না খেয়েছিল, সে ক্ষুধার্ত ছিল, ক্ষুধার্ত অবস্থায় তাকে এমনি ঘুরাইতেছে। আর স্বাভাবিকভাবে তো মানে কি বলবো, আহ অজ্ঞান হয়ে যাওয়ারই কথা। সেটাকে মজিদ অন্যভাবে ঘুরিয়ে দেয়। এবং এই জিনিসে আসলে মন খারাপ হয় হচ্ছে মজিদের প্রথম স্ত্রী রহিমা। রহিমার প্রচন্ড মন খারাপ হয়। তার কথা হচ্ছে আমেনা বিবি তো এমন কিছু করতেই পারে না, এমন গর্হিত কাজ তো সে করতে পারে না। কাজটাকে কি কাজ বলা হচ্ছে? গর্হিত কাজ, অর্থাৎ যেটা করা যাবে না, প্রহিবিটেড, যেটা করাই যাবে না। তো এখন বলতেছে আমিনা বিবির জন্য সেটা খারাপ লাগতেছে, কিন্তু মজিদ যেহেতু বলছে তাহলে তো এটা খোদার কথা, মজিদ তো খোদার কালাম ছাড়া কিছু বলে না। তাহলে এখন আমিনা বিবি কনফিউজড হয়ে গেছে। এই যে একটা অন্তর্দ্বন্দ্ব, মানবিক অন্তর্দ্বন্দ্ব, সেটাও কিন্তু এই উপন্যাসে দেখানো হয়েছে। যাই হোক, তো রহিমা বিবি তখন খুবই খারাপ লাগে। তো সে এটা নিয়ে কথা যখন বলে, তখনই হচ্ছে মাজারের শালু কাপড়টা ছেড়ে ফরফর করে, অর্থাৎ রহিমার বিড়বিড় আওয়াজে তখন শালু কাপড়টা এমন লাগে। এবং এই ফিলিংটা কার লাগে? এই ফিলিংটা হচ্ছে মজিদের। মজিদের এমন ফিল হয় যে রহিমের বিড়বিড় আওয়াজে মনে হচ্ছে যে মাজারের শালু কাপড়টা ছেড়ে ফরফর করছে, ওই যে প্রচন্ড বাতাসে দেখবে ফরফর করে যেমন কাপড়, সেটা শব্দ। তুমি কি হলফ কইরা বলতে পারো, তুমি কি হলফ মানে সত্যি, হলফ মানে সত্যি, তুমি কি সত্যি কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? এই কথাটা মজিদ বলেছে তাহেরের বাবাকে। কেন? তাহেরের বাবা এই উপন্যাসের সবচাইতে শক্তিশালী চরিত্র, কারণ সেই একমাত্র চরিত্র যে মজিদের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে সন্দেহ পোষণ করেছে, এর ব্যাপারে সন্দেহ পোষণ করেছে। এবং সন্দেহটা এতই শক্তিশালী ছিল যে সে মজিদকে বিশ্বাসই করবে না। এবং তার আরো কিছু বৈশিষ্ট্য আমি একটু বলে দিই। সে প্রচন্ড আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ। সে কিন্তু তার স্ত্রীকে ভালোবাসে, কিন্তু এই জন্য স্ত্রীর অপমান সে মেনে নিতে পারে নাই, এবং সে কিন্তু পরে নিরুদ্দেশ হয়ে যায়। ঠিক আছে। এবং মজিদ হচ্ছে হাসুনির মায়ের অভিযোগে তাহেরের বাবা, অর্থাৎ হাসুনির মায়ের যে বাবা, তার কাছে তাকে ডেকে আনে, তাকে মানে তাকে সামাজিকভাবে হেনস্থা করে। এবং তাহেরের বাবা দেখা যাচ্ছে, যাকে বলা হয়েছে ঢ্যাঙ্গা বুড়ো, সে কিন্তু তাকে যখন প্রথমে খালেক ব্যাপারী প্রশ্ন করে, সে কিন্তু চটাস চটাস করে উত্তর দিয়ে দিয়েছে, অথচ সে দেখিয়েছে যে আই ডোন্ট কেয়ার। কিন্তু মজিদ যখনই তাকে প্রশ্ন করে, সে কিন্তু একদম নিস্তব্ধ হয়ে যায়। এই প্রশ্নটা তুমি কি হলফ কইরা বলতে পারো যে মিয়া তোমার দিলে কোনো ময়লা নাই? আচ্ছা, তো এই জায়গায় মানে কথাটা মজিদ তাহেরের বাবাকে বলেছে। আমরা দেখতে পাচ্ছি পোলা মাইনষের মাথায় একটা বদখেয়াল ঢুকছে, তা নিয়ে আর কি কমু। মজিদের মতে এই বদখেয়াল হলো, আমি একটু আগে দেখিয়েছি, আক্কাস স্কুলে প্রতিষ্ঠা করতে চায় এবং এলাকার ছেলে মেয়েদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার বাসনা। এই জিনিসটাকে আবার বদ মতলব বলা হয়েছে। মজিদ বলেছে যে এলাকার ছেলে মেয়েদেরকে, এই তুমি কি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চাও? তখন ইংরেজি শিক্ষা হচ্ছে কি, ব্রিটিশদের ভাষা, এটা এটা শিখলে ধর্ম চলে যাবে, এই ধরনের কথাবার্তা প্রচলিত ছিল। তো পোলা মাইনষের মাথায় একটা বদখেয়াল ঢুকছে, তা নিয়ে আর কি কমু। পোলা মাইনষের হইতেছে আক্কাস। আক্কাস স্কুলের প্রতিষ্ঠা করতে চায়, এটা তো ইংরেজি শিক্ষায় শিক্ষিতও করতে চায়, দুটোই। এটা আমি একটু আগে দেখিয়েছি তোমাদেরকে, দেখো। ঠিক এই জায়গাটাতে প্যারালালি, অর্থাৎ একটা প্রশ্ন পড়তে গেলে আমাদের মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের ক্লাসগুলো কেন ইম্পর্টেন্ট, তুমি যখন একটা ক্লাস করতে একটা টপিকে একটা এমসিকিউ সলভ করছো, তুমি দেখবে কিন্তু এটার সঙ্গে আরো অনেক কিছু রিলেট করতে পারছো।
সো দেখাচ্ছিলাম এই জায়গায়, সো এখানে যেহেতু ক খ দুইটাই সঠিক, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক খ। ঠিক আছে। আচ্ছা, লার্ভে সানস রেসিনস বাংলা সাহিত্যের কোন উপন্যাসের ফরাসি অনুবাদ? খুব মজার কিছু তথ্য দিই, সালগুলো মনে রাখবা। 1948, 1960, 1961, 1967 আর 1981। ঠিক আছে। আচ্ছা, 1948 সালে লাল সালু উপন্যাসটা প্রথম প্রকাশিত হয়। কি হয়? প্রথম প্রকাশিত হয়। কোত্থেকে প্রকাশিত হয়? কমরেড পাবলিকেশন। কমরেড পাবলিকেশন থেকে এটার প্রথম মুদ্রণ আমরা দেখতে পাই। 1960 সালে, 1960 সালে এটার দ্বিতীয় মুদ্রণ বের হয়। কোত্থেকে বের হয়? কথা বিতান পাবলিকেশনস থেকে বের হয়। প্রথম পাবলিকেশনের আহ যিনি প্রকাশক ছিলেন, ওনার নাম সৈয়দ আলিউল্লাহ, ওনার নাম হচ্ছে আতাউল্লাহ, মোহাম্মদ। আচ্ছা, 1960 সালে যেটা হয়েছে, এটার উর্দু অনুবাদ বের হয়েছে। কি অনুবাদ? উর্দু অনুবাদ। উর্দু অনুবাদ কি নামে বের হয়েছে? লাল সালু। 1961 সালে এটার ফরাসি অনুবাদ বের হয়েছে। কি অনুবাদ? ফরাসি অনুবাদ। পয়েন্ট টু বি নোটেড, সৈয়দ ওয়ালিউল্লাহর স্ত্রী কিন্তু একজন ফ্রেঞ্চ ছিলেন, একজন ফরাসি ছিলেন। অনুবাদক, লেখকের স্ত্রী, লেখকের স্ত্রী অ্যান ম্যারি থিবো। অ্যান ম্যারি থিবোর কথা যেহেতু আসছে, আমি আমার কলেজ লাইফের একটা স্মৃতি শেয়ার করি। আমাদের কলেজে কুইজ হতো, আমি যেহেতু নর্ডেমে ছিলাম, সো একটা কুইজ হতো। ওই কুইজে 10 মার্কসের একটা সৃজনশীল আসতো and 10টা হচ্ছে এমসিকিউ থাকতো। তো 10 মার্কসের সৃজনশীলের জ্ঞানমূলকের প্রশ্ন এসেছে যে সৈয়দ ওয়ালিউল্লাহর স্ত্রীর নাম কি। একদমই পারতেছি না, পারতেছি না বলতে পারতেছি না, এটা পড়েই যায় নাই। কি করব, কি করব, কি করব? স- আহ, তো আহ, ও, আমি পড়ে গিয়েছিলাম, আমি অ্যানমেরি থেকে আমি পড়ে গেছিলাম। সো বের হওয়ার পর আমার এক বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম, এটা তো আসছে, কি লিখছিস, কি অ্যান্সার দিছিস? বলে, প্রশ্ন যেহেতু আসছে সৈয়দ ওয়ালিউল্লাহর স্ত্রীর নাম কি, আমি লিখে আসছি মিসেস ওয়ালিউল্লাহ। সো এই হচ্ছে অবস্থা। তোমরা আবার এটা ভুল করো না, অ্যান মেরি থিবো নিজে এটাই অনুবাদ করেছেন, ফরাসি অনুবাদ, এবং ফরাসি অনুবাদটার নাম হচ্ছে লার্ব্রে সানস রেসিনস। এটা হচ্ছে লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদ। এবং আমার কিন্তু ফ্রেঞ্চ ভাষা খুবই ভালো লাগে। আমি যখন আহ, সৈয়দ মুস্তফা আলীর শবনম পড়লাম, শবনমে কিন্তু শবনম বেশ কিছু লেখা, যেমন হচ্ছে ধরো আহ 18 বছরের কোনো, আমরা যেমন বাংলা বলে অষ্টাদশী তরুণী, ওরা তখন বলে যে মাদমোয়াজেল, ওরা হচ্ছে ম্যাডামকে বলে মাদাম, ওরা তারপর হচ্ছে ধরো স্যারকে বলে স্যার, তারপর হচ্ছে এরকম অনেক আছে। তারপর ধরো মিস্টারকে বলে মাসিয়ে, এরকম। ঠিক আছে। আচ্ছা, 1967 সালে চলে যায়। 1967 সালে এটার ইংরেজি অনুবাদ বের হয়। ইংরেজি অনুবাদ বের হয়। অনুবাদ কে করেন? অনুবাদক সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই। সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই। এবং এই অনুবাদটার নাম কি জানো? এই অনুবাদটার নাম হচ্ছে ফ্রি উইথ আউট রুটস। গত বছরে আমাদের উদ্ভাসের সঙ্গে যারা ছিল তারা হচ্ছে মডেল টেস্টে এই ধরনের কোয়েশ্চেন পেয়েছে। আমি লিখেছিলাম যে আমি প্রশ্ন দিয়েছিলাম যে লাল সালুর ইংরেজি অনুবাদের নাম কি? আ ট্রি উইথাউট রুট, দা ট্রি উইথাউট রুটস, ট্রি উইথাউট রুটস,
ট্রি উইথাউট রুট। সবাই খুবই কনফিউজ হয়েছে এবং বেশিরভাগ অ্যান্সারই ভুল ছিল। সো 1981 সালে এটা 10ম মুদ্রণ বের হয়, এবং মুদ্রণটা বের করে হচ্ছে 10ম মুদ্রণ বের হয়, মুদ্রণটা বের করে হচ্ছে নওরোজ কিতাবিস্তান। কিতাবিস্তান, ঠিক আছে, নওরোজ কিতাবিস্তান। সো আমরা একটা বিশাল বড় এমসিকিউ লিস্ট দেখলাম, এখান থেকে প্রশ্ন আসলে আশা করি তোমরা পারবা। সারেঙ্গো খুবই খোয়াব নাম হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, এবং সারেঙ্গো হচ্ছে শহীদুল্লাহ কায়সারের লেখা, খুবই বিখ্যাত, তোমরা পড়ে দেখতে পারো। খোয়াবনামা খুবই ফেমাস একটা উপন্যাস। সে মুখ ফ্যাকাশে রক্তশূন্য, সে মুখে দুনিয়ার ছায়া নেই। একটু আগে একজনের কাহিনী বলছিলাম, এই যে কার কাহিনী, কাহিনীটা ছিল আমেনা বিবির। এই যে যে আমেনা বিবি হচ্ছে এতদিন ধরে একটা গ্রামের প্রধানের স্ত্রী হিসেবে কাজ করত, জাস্ট মজিদের মজিদের প্রতিশোধ, কেন প্রতিশোধের আকাঙ্ক্ষা, বানানটা খেয়াল করবো, আকাঙ্ক্ষার, এটা অনেকেই ভুল করে। একটা কথা মনে রেখো, মজিদ চাইতো গ্রামবাসীরা তার কাছে আসুক, কিন্তু আমেনা বিবি কিন্তু তার কাছে না এসে গেছে আওয়ালপুরের পীরের কাছে। এটাতে আসলে মজিদের ভেতরের যে সাপ সেটা জেগে ওঠে। তো এই যে এই বিষয়টা, প্রতিশোধের আকাঙ্ক্ষা থেকেই কিন্তু সে আমেনা বিবির প্রতি একটা প্রতিশোধ নেয় এবং আমেনা বিবিকে তালাক দিতে বাধ্য করে খালেক ব্যাপারীকে। এবং যে আমেনা বিবি আসলে দেখা যাইতো যে থোতা মুখ, থোতা মানে মুখ, মুখ মানে ওইদিকে অ্যালাইন করে থাকা, থোতামুখ তাল গাছ দেখে বাপের বাড়ি থেকে আসার সময় খুশি হতো, কারণ এটা ছিল তার শ্বশুর বাড়িতে বা তার নিজের স্বামীর বাড়িতে ফেরার নিশানা। এখন সেটা দেখে তার আর মন ভালো হয় না, এবং তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, রক্তশূন্য হয়ে যায়, এবং সেখানে আসলে দুনিয়ার ছায়া থাকে না, কারণ তাকে আসলে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে ফেলে দিয়েছে মজিদ। ওটা ছিল নিশানা, একটু আগে বলেছি তাল গাছ। কার জন্য নিশানা ছিল? আমিনা বিবির জন্য। এই যে এখানে দেখো, নিশানাটা কার জন্য ছিল? নিশানাটা কার জন্য ছিল? আমেনা বিবির জন্য, ঠিক আছে। রূপা এগিয়ে ওধারে তাকিয়ে সে বলে, বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে। উক্তি নেপথ্যে মজিদের কি কাজ করে? ভয়। কেন? কারণ জমিলা, যে ছিল মজিদের দ্বিতীয় পক্ষের স্ত্রী, তাকে আসলে কোনোভাবেই মজিদ কন্ট্রোল করতে পারছিল না। অর্থাৎ মজিদ মজিদ চাইতো অনুগত বাধ্যগত স্ত্রী, যেটা আসলে রহিমার ক্ষেত্রে বলা যায়। রহিমা যেমন ছিল, রহিমার বৈশিষ্ট্য বলা হয়েছে, রহিমা হচ্ছে মজিদের প্রতি ছিল ধ্রুবতারা, মানে মজিদের প্রতি তার বিশ্বাস ছিল ধ্রুবতারার মতো, অনড় পর্বতের মতো অটল, ঠিক আছে, পর্বতের মতো অটল। মজিদের প্রতি রহিমার বিশ্বাস, সেখানে আমরা জমিলার মধ্যে যেটা দেখেছি, যে কৈশোরিক চপলতা, অর্থাৎ তাকে যখন মজিদ বিয়ে করতে গেছে তখন সে মজিদকে নিজের শ্বশুর মনে করেছে, অথচ মজিদ ছিল তার স্বামী। তো এই বিষয়টা আসলে জমিলার কৈশোরিক চপলতা এবং সহজ প্রাণধর্ম, অর্থাৎ তার যে সারল্য, তার মধ্যে যে কোনো প্যাচ নাই, এই জিনিসটা দেখাচ্ছে। এবং সেই জিনিসটাতে কিন্তু আমরা দেখেছি যে মজিদ তাকে বেশি শাসন করতে চায়, মজিদকে সে বিভিন্ন ভাবে মানে ছোট ফিল করায়, যেটা মজিদের দিক থেকে মজিদ ফিল করেছে। এবং মজিদ একটা সময় কি করে, তাকে মাজারে বেঁধে রাখে, মাজারে বেঁধে রাখে কেন? কি কি অভিযোগে? এটা বলে যে জমিলার উপর জিনের আসর পড়ছে, অর্থাৎ জিন জমিলার মধ্যে জিন ভর করেছে। এখন জমিলাকে মাজারে বেঁধে রাখলে হচ্ছে জমিলার থেকে মানে জিনটা চলে যাবে। অথচ কিন্তু জমিলার মধ্যে কোনো ভ্রুক্ষেপ দেখা যায় না, এবং জমিলা হচ্ছে মাজারে
বসে থাকে। এর মধ্যে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টি দেখে আসলে মজিদ ভয় পেয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, বিশ্বাসের পাথরে খোদাই যেন সে চোখ, এটা কার চোখ? চোখটা কার? চোখটা হচ্ছে গ্রামবাসীর। এবং এই অনুভূতিটা কার? মজিদের। ওই যে শিলাবৃষ্টির কথা বলছিলাম, সেটা হচ্ছে শিলাবৃষ্টিটা হওয়ার পর গ্রামের মানুষের ফসল নষ্ট হয়ে যায়। ফসল নষ্ট হওয়ার পর গ্রামের মানুষ বলে এখন আমরা কি করব কি করব। শুরুতে যে ডায়লগটা দেখেছো, নাফরমানি করিও না মিয়া, তখন মজিদ এটা বলে যে নাফরমানি করিও না মিয়া, খোদার উপর তাওয়াক্কুল রাখো। এটা বলে সে গ্রামবাসীর দিকে তাকায়, তখন দেখে যে গ্রামবাসীর মধ্যে আসলে এক ধরনের যুক্তিহীন, অটল ও ধর্মভীরুতা দেখা যাচ্ছে। যে ভাই, কাজ করে খা। সেখানে মজিদ হচ্ছে ওদেরকে বোঝাই নাফরমানি করিও না, রাখো। তো গ্রামবাসীর চোখের মধ্যে আসলে মজিদ দেখতে পায় যে সেই যুক্তিহীন, অটল এবং ধর্মভীরুতা জিনিসটা চলে এসেছে। সো সেই জিনিসটাকে আসলে মেনশন করে বলা হয়েছে। এবং এই ধর্মভীরুতা কিন্তু প্রকৃত ধর্মভীরুতা না, তুমি উপর তোমার স্রষ্টার কাছে চাইতেই পারো। আমার কালকে পরীক্ষা, আমি কোনো কিছু কুল পাচ্ছি না, আমি জানি আমি শতভাগ পড়লো আমার পরীক্ষা ভালো হবে না, আমি তখন উপরওয়ালা ছাড়া আমার আসলে কেউ নাই। কিন্তু মজিদের যেটা, মজিদ আসলে মাজার কেন্দ্রিক বিষয়টা করে। খোদা কি বলেছে, উপরওয়ালা কি বলেছে? তুমি আমার বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার যদি সরাসরি কিছু চাওয়ার থাকে তুমি প্রার্থনায় বসে আমার কাছে চাও। একটা মাজারকে গিয়ে কেন তোমার পূজা করতে হবে? একটা মাজারকে কেন্দ্র করে কেন তোমার সবকিছু হতে হবে? যে মাজারের আসলে অস্তিত্ব, যে মাজারকে পরিচয় করে দিয়েছে তার নিজের কাছেই নাই। যখন সে নিজেকে প্রচন্ড নিঃসঙ্গ বোধ করে, আমরা একটা জায়গায় দেখেছি যে মজিদ নিজেকে প্রচন্ড নিঃসঙ্গ বোধ করে। কেন? সে এক সময় মাজারের পাশে বসে থাকে, দেখে যে মাজারের একটা কোণার কাপড় সরে গিয়েছে। এবং ওই সময় তার হঠাৎ করে মাথায় আসে যে এতদিন ধরে যে এই মাজারের সঙ্গে সে মানুষের সাথে কন্ট্যাক্ট করে দিচ্ছে, তো মাজারের যে মানুষটা, যাকে সে কি নামে বলেছে, মোদাচ্ছের পীর, মোদাচ্ছের, যাকে সে মোদাচ্ছের পীর বলছে, তাকে সে চিনেই না। তার সাথে কোনো কন্ট্যাক্টই নাই তার। সে যে বলেছে স্বপ্নে এসেছে, নাই। মজিদ কোথায় ছিল আগে? মজিদ ছিল গারো পাহাড়ে। সেখান থেকে সে কোথায় আসছে? এই মহব্বতনগরে। সে গারো পাহাড় থেকে মহব্বতনগরে আসছে। এবং এটাকে যে সে দৈব বলছে, দৈবও তো না। দৈব মানে উপরওয়ালার নির্দেশ, এটা কি উপরওয়ালার নির্দেশ? এটা তো তার ছলচাতুরি। এই লোকটাকে সে চেনে না। তখন সে প্রচন্ড লোনলি, নিঃসঙ্গ বোধ করে। ঠিক আছে। লালসাল উপন্যাসে প্রদীপের আলোর সঙ্গে তুলনা করা হয়েছে আওয়ালপুরের পীর সাহেবকে এবং মজিদকে। দুইটার একটু ব্যাখ্যাটা আমরা একটু জানি। আমি একটু আগে বলছিলাম মজিদকে কিন্তু প্রদীপের আলো, আর আওয়ালপুরের পীরকে তুলনা করা হয়েছে সূর্যের আলোর সঙ্গে। এবং এই কারণে আসলে মজিদ খুবই ভয় পেয়ে যায়। এবং আওয়ালপুরের পীর সাহেবের, তিনি হচ্ছে উর্দুতে কথা বলেন, যেটা তিনি উত্তর ভারত থেকে শিখেছেন। উত্তর ভারত থেকে উর্দু শিখেছেন। এবং তার পূর্বপুরুষের বাড়ি কোথায়? তার পূর্বপুরুষের বাড়ি হচ্ছে ময়মনসিং। ঠিক আছে, ময়মনসিং। সো অ্যান্সারটা খুব ক্লিয়ার, লাল সাল উপন্যাসে প্রদীপের আলোর সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের উপন্যাসের মূল চরিত্র মজিদকে। নলি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তোমরা যখন বইয়ের শব্দার্থ দেখবা, এই যে বই যখন পড়বা তখন দেখবা যে মানুষজন নলি ভেসে, নলি বানিয়ে ভেসে পড়ে। নলি বানিয়ে ভেসে পড়ে। তো নলির শব্দার্থে যদি দেখবা, তুমি শব্দার্থে দেখবা এটার উত্তর দেওয়া আছে অনুমতিপত্র। কিসের অনুমতিপত্র? জাহাজে চড়ার অনুমতিপত্র। তোমরা যখন অভিধান খুলবা দেখবা নলি মানে দেওয়া আছে
পশু পাখির লম্বা নখ। তাহলে আমি যদি বলি নলি বানিয়ে ভেসে পড়ে, এটার অ্যান্সার কিন্তু ভেলাও হয়। আবার কোথাও কোথাও দেখবে এটার অ্যান্সার বাঁশ বিশেষও বলা আছে। আবার কোন কোন জায়গায় বলা আছে সুতা জড়ানো ছোট নল। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ভেলা হয়, ভেলা হতে পারে, এটার অ্যান্সার এটা হতে পারে। বাট আমাদের যেহেতু বইয়ে স্পষ্টভাবে বলে দেওয়া আছে জাহাজে চড়ার অনুমতিপত্র, যেটার সাথে এটার কোনো মিল নাই, তাই এই অ্যান্সারটা আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক রাখছি। ঠিক আছে। লাল সালু উপন্যাসে বর্ণিত কবরের আকৃতি কেমন ছিল? মাছের পিঠের মতন। মাছের পিঠের মতন। এটা তোমরা দেখবা যে রহিমা শীর্ণ, মানে মানুষটি অর্থাৎ মজিদের পিঠে যখন মাজারটাকে দেখে ওটাকে মাছের পিঠের মতো লাগে। আরেকটা আমরা দেখতে পেয়েছি জমিলার ক্ষেত্রে এই বর্ণনাটা রয়েছে যে জমিলা যখন দেখে তখন ওই মাজারটাকে তার মাছের পিঠের মতন মনে হয়। তাহলে দুই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি মাজারটাকে আর মোদাচ্ছের পিঠে। লাল সালু উপন্যাসে দেশটা কেমন মরার দেশ, এটাতে আসলে খাদ্য সংকট বোঝানো হয়েছে। এই খাদ্য সংকট কারণ মানুষের আসলে চাষাবাস নাই, এটার কারণে একটাই ফসল স্বল্পতা। হ্যাঁ, ধর্মহীনতা, কর্মসংকট। ধর্মহীনতা আসলে বলার সুযোগ নাই, কারণ এখানে বলাই আছে শস্যের চেয়ে টুপি বেশি, তাহলে এটা হওয়ার তো সুযোগ নাই। কর্মসংকট, মানুষ বেরিয়ে পড়ে কাজের জন্য। খরা প্রবণতা, এটাও বলা নাই। ফসল স্বল্পতা, এটা আসলে শস্যের চাইতে টুপি বেশি, অর্থাৎ শস্যের অনাধিক্য, অর্থাৎ শস্যের স্বল্পতা বা সংকট বোঝানো হচ্ছে। নিরাক পড়া, নিরাক পড়া মানে হচ্ছে হাওয়া শূন্য স্তব্ধতা। চৈত্র মাসে শেষে একটা ভয়াবহ গরম পড়ছে। এই যে ইদানিং কালে গরম দেখবো একদম বাতাস নাই, চারদিক নিস্তব্ধ হয়েছে, কোথাও কিছু নাই, এটা হচ্ছে হাওয়া শূন্য স্তব্ধতা। ঠিক আছে। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, এই কথাটা বলেছিল রহিমা। কেন? কারণ মজিদ যখন ওই যে মাজারের কাহিনী বলছিলাম, মজিদ যখন জমিলাকে মাজারে আটকে রাখে, তখন আসলে তখন আসলে রহিমা কিছু বলে নাই, কারণ রহিমা ভাবতো যে স্বামী যখন করছে, স্বামী যেহেতু পীরের মুরিদ, তাহলে বা পীরের মেইন ব্যক্তি, আহ, এবং মাজারের শক্তি যেহেতু তার মধ্যে মানে প্রতিফলিত হয়েছে। একটা জায়গায় দেখবা যে মজিদের শক্তির মূল বলা হয়েছে মাজার। এবং আরেকটা জায়গায় দেখবা সে শক্তি রহিমার মধ্যেও প্রতিফলিত হয়েছে, এই জন্য গ্রামের মানুষজন কিন্তু তার কাছে আসে, কারণ রহিমা কিন্তু গ্রামের মানুষেরই পূর্ণ সংস্করণ রহিমার মধ্যে। ঠিক আছে। কারণ রহিমা কিন্তু গ্রামের মানুষেরই অন্য সংস্করণ। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, মজিদ যখন জমিলাকে আটকে রাখে, তখন হচ্ছে একটা সময় গিয়ে মজিদ রহিমার কাছে আসে এবং বলে যে বলো বিবি কি করলাম, তুমি কি বদদোয়া দিছিলানি, অর্থাৎ তুমি কি আমাকে অভিশাপ দিছিলা, আমি মানে জমিলার কাজ করবো আমি বুঝতেছি না। ওই মোমেন্টে মজিদের মজিদকে কিন্তু সে বহুত বড় কিছু মনে করতো, কিন্তু মজিদের অসহায়ত্ব ধরা পড়ে যায় কার কাছে? রহিমার কাছে। এবং তখন সে একটা পর্যায়ে হচ্ছে জমিলার প্রতি তার যে একটা মাতৃস্নেহ, সেটা সে প্রকাশ করে এবং বলে "এ, আপনি যে ওরে আটকায় রাখছেন, শিলাবৃষ্টি হইতেছে, ও যদি মরে টরে যায়, বলছে আগে তুমি ধান সামলাও"। মজিদ বলে তুমি আগে ধান টান সামলাও, আমি এটা দেখতেছি। বলে ধান দিয়ে কি হইব যদি মানুষের জান না থাকে। ওকে। লাল সাল উপন্যাসের প্রকৃত প্রতিপাদ্য আমি একটু আগেই বলেছিলাম সামাজিক অনাচার। এখানে সামাজিক অনাচারগুলোর মধ্যে কি কি আছে? এটা হচ্ছে আধিপত্য, এটা একটা সামাজিক অনাচারের মধ্যে পড়বে। মাজার ব্যবসা, ঠিক আছে, তারপর পুরুষতান্ত্রিকতা, এরকম অনেক কিছু আছে। এই সবগুলো সামাজিক অনাচার বা সমস্যাই হচ্ছে লাল সালু উপন্যাসের প্রতিপাদ্য। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম দেখো, এটা কিন্তু CUD আর ইউতে প্রশ্ন এসেছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? ট্রি উইথাউট রুটস। অনুবাদক সৈয়দ ওয়ালিউল্লাহ নিজে, 1967। এই যে দেখ,
একটু আগে পড়িয়েছি মাত্র। এই যে কই, এই যে 1967 সৈয়দ ওয়ালিউল্লাহ ট্রি উইদাউট রুটস, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন পরের প্রশ্নে যাই। পাথর এবার হঠাৎ নড়ে ওঠে, পাথরকে, পাথরটা হচ্ছে মজিদ। কেন? রহিমা যখন পীর সাহেবের, রহিমা পীর সাহেবের ব্যাপারে একটা কথা বলে, সেটা হচ্ছে উনি যখন মজিদ আসলে পীর সাহেবের মানে উত্থানে কিন্তু বেশ শঙ্কিত ছিল, ঠিক আছে। মজিদ কিন্তু পীর সাহেবের ব্যাপারে বেশ শঙ্কিত ছিল, এবং সে কিন্তু ভাবছিল যে অ্যাকচুয়ালি কি কি হবে না হবে। রহিমা তার পা টিপছিল। হুট করে রহিমা কথা বলছে বলছে বলছে, হুট করে সে বলে যে উনি নাকি মরা মানুষকে জিন্দা করতে পারে। তখনই হচ্ছে মজিদ, মজিদ এতক্ষণ পাথরের মতো ছিল কারণ সে পীর সাহেবকে নিয়ে ভাবছিল। হঠাৎ যখন মজিদকে রহিমা এই কথা বলে, মজিদ হুট করে নড়ে ওঠে। হেই, মৃত মানুষ কেমনে জিন্দা হয়, ঠিক আছে। এবং একটা জিনিস খেয়াল করো, ওদের অ্যাকসেন্টটা কিন্তু নোয়াখালীর অ্যাকসেন্ট, ঠিক আছে। নোয়াখালীর উচ্চারণে ওরা বেশিরভাগ কথা বলেছে, সো আমরা অঞ্চলটাকে নোয়াখালীর অঞ্চল বলতেই পারি। মজিদের কণ্ঠে গানের মতো গুনগুনিয়ে ওঠে যে সূরা, সেটা হচ্ছে সূরা আল ফালাক। টোটাল দুইটা সূরার কথা বলা হয়েছে, একটা হচ্ছে সূরা আল ফালাক আর একটা হচ্ছে সূরা নূর। এবং সূরা নূরটা যখন মজিদ তিলাওয়াত করে, সূরা নূর, এটা যখন মজিদ তিলাওয়াত করে তখন কিন্তু সেটা মানে বেশ কানে লাগে, এবং রহিমা সেটা বেশ এনজয় করে, ঠিক আছে। মুসলমানের মাইয়ার হাসি কেউ কখনো শুনে না, তোমার কথা হাসিও যেন কেউ শুনে না। এই যে মজিদের কথা হচ্ছে, মানে এখানে দুইটা ব্যাপারে মজিদ আসলে নিষেধাজ্ঞা দিয়েছে, দুই স্ত্রীর ব্যাপারে, ঠিক আছে। শব্দ করে হাসা, এই নিষেধাজ্ঞাটা পেয়েছে রহিমা। হাঁটা, শব্দ করে হাঁটা, বলে তুমি যে মাটি দিয়ে তোমার সৃষ্টি করা হয়েছে, তুমি যখন সেখানে শব্দ করে হাঁটবা তখন কিন্তু, বা তুমি যদি সেটার উপর খুব জোরে জোরে হাঁটো, জোরে বা শব্দ করে হাঁটা, তখন মাটি গোস্সা হয়। আর হাসির ব্যাপারে হচ্ছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জমিলাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু কনফিউজড হয়ে যাবা যে রহিমা আর জমিলা উভয়কেই, মজিদ জানতো এটা জমিলাই করছে, রহিমা পরবর্তীতে জমিলাকে বলে হুনসনি, জোরে হাসতে নাই, হুনসনি, এই যেগুলো সব নোয়াখালীর অ্যাকসেন্ট, ঠিক আছে। লালসাল উপন্যাস প্রথম প্রকাশিত হয় কমরেড পাবলিশার্স, এটা আমি দেখিয়েছি এখানে। আমি খুব সম্ভবত পাবলিকেশন লিখেছি, না পাবলিশার্স হবে, পাবলিকেশনস লিখেছি, এটা পাবলিশার্স হবে, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে পাবলিক কমরেড পাবলিশার্স, এই একই কথা, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে চলে এসেছি এই জায়গায়। কমরেড পাবলিশার্স 1948, 1948। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসের প্রধান দুই চরিত্র সবাই, ফাতেমা বলতে কেউ নাই, আফসা বলতে কেউ নাই, আমেনা বিবি, রহিমা, জমিলা এগুলো আছে, বাট রহিমা জমিলা হচ্ছে প্রধান দুই নারী চরিত্র। একজন হচ্ছে প্রথম স্ত্রী, একজন হচ্ছে দ্বিতীয় স্ত্রী। মজিদের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে অবিশ্বাসকারী চরিত্রের নাম হচ্ছে তাহের কাদেরের পিতা। তাহের কাদেরের পিতাকে যখন বলে যে আমি এই গোপন তথ্য জানি, আমি তোমার এই ভিতরে মনের কথা জানি, তখন তাহের কাদেরের পিতা বলে এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না, সে তো মিথ্যা কথা বলতেছে, আমার স্ত্রীর সাথে তো আমার কোনো সমস্যা নেই, আমি তোর ভালোবাসি। এই জায়গাতে তাহের কাদের পিতা প্রথমবারের মতন এবং একমাত্র অবিশ্বাস পোষণ করেছে। হে আমার মুখে থুতু দিল, কে কার মুখে থুতু দিয়েছে? জমিলা মজিদের মুখে। মজিদ যখন জমিলাকে আটকে রাখতে চায় মাজারে, আটকে রেখে শিক্ষা দিতে চায়, তখনই হচ্ছে জমিলা মজিদের বুকে থুতু দেয়, এটা একদম লাস্টের পার্টে আছে। এবং এটার ফলশ্রুতিতে মজিদ হচ্ছে জমিলাকে মাজারে আটকায় রাখে। লাল সালু উপন্যাসের সংলাপে কোন অঞ্চলের ভাষা ব্যবহৃত হচ্ছে? এতক্ষণ ধরে বলছিলাম এটা হচ্ছে নোয়াখালী, হ্যাঁ। এই যে হে আমার মুখে থুতু দিল, ঠিক আছে। সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিসে, এবং সেইখানে কর্মরত অবস্থায় উনি 1971 সালের 10 অক্টোবর মারা যান, ঠিক আছে। আচ্ছা, জন্মগ্রহণ করেন
জন্মগ্রহণ করেন হচ্ছে 1922 সালের 15 আগস্ট। তাহলে দেখো বেশি দিন কিন্তু বাঁচেন নাই, 1971, 1922, 49 বছর মাত্র বেঁচেছে। সেই ঝংকার মানুষের কানে লাগে, প্রাণে লাগে। এখানে যা বোঝানো হয়েছে সেটা হচ্ছে কেরাতের সুর। কেরাতের সুর বোঝানো হয়েছে। এবং কোন কেরাত? সূরা আন-নূর। সূরা আন নূর। লালসালু উপন্যাসের শেষ বাক্যটা হলো বিশ্বাসের পাথরে খোদাই সে চোখ। কেন সেটা আমি একটু আগে একটা কোয়েশ্চেনে ব্যাখ্যা করেছি। দেখো, আমি যদি যাই এখানে কিন্তু আমি সেটা ব্যাখ্যা করেছি, ঠিক আছে? আচ্ছা, তোমার জন্য আমার মায়া হয়, এটা হচ্ছে মজিদের উক্তি। উক্তিটা কার? মুজিদের। উদ্দেশ্যে কার উদ্দেশ্যে? জমিলার উদ্দেশ্যে। ঠিক আছে। এই যে তুমি আহ এই জায়গায় আসছো, এখানে হচ্ছে পানির রহমতের শীতল ছায়া, তাহলে তোমার তো এরকম ধরনের চপলতা দেখানো উচিত না। এটা মজিদ হচ্ছে জমিলারে বলে রহমতের শীতলতা। তানিটাকে, তানিটা হচ্ছে মোদাচ্ছের পীর। ঠিক আছে। আচ্ছা, লাল সালক উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1948 সালে। কতবার দেখো, রিপিট রিপিট, বারবার বলছি, প্রশ্ন ব্যাংক পড়লে হয়ে যাবে, প্রশ্ন ব্যাংক পড়লেই হবে। মানে 50% অলমোস্ট হয়ে যায়। 50% দিয়ে যদিও চান্স পাওয়া সম্ভব না। দেখো, একটার সাথে একটা মিল, দেখছো? আচ্ছা, এই দেখো অনুবাদের শিরোনাম। আবার আসি, এই যে দেখো এখানে পুরো আমি এখানে দেখবে কতগুলো প্রশ্নের কমন পাচ্ছ তুমি। শুধু আসি, হ্যাঁ। আচ্ছা, সো লালসালু উপন্যাসে কত বছর অন্তর মাজারের গাত্রাবরণ বদলানো হয়? 2-3 বছর। এবং খরচটা বহন করে হচ্ছে খালেক ব্যাপারী। ইভেন আক্কাসের আক্কাসের স্কুলের আক্কাসের স্কুলের বদলে আক্কাসের স্কুলের পরিবর্তে কি প্রতিষ্ঠিত হওয়ার কথা? বড় মসজিদ। সেটার ফান্ডিং কোত্থেকে আসবে? গ্রামবাসীরা। প্রস্তাবটা কে দিছে? মজিদি হচ্ছে প্রস্তাবটা। প্রস্তাবটি মজিদের। এবং সেই মসজিদ বানানোর 12 আনা খরচ কে বহন করবে? খালেক ব্যাপারী। ঠিক আছে। ওকে। কোন উপন্যাসিকের মতে কমপক্ষে 50,000 শব্দ নিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত? এটা অবশ্যই ফর ফ্রস্ট। ওনার বানান কিন্তু এটা না। এম ফরস্টার। ফরস্টার। ওনার একটা বিখ্যাত বই আমার খুবই পছন্দের, আ প্যাসেজ টু ইন্ডিয়া। একটা বিখ্যাত বই। তার মতে কমপক্ষে 50,000 শব্দ নিয়ে উপন্যাস হওয়া উচিত। উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের 6টি উপাদানের কথা বলেছেন। কয়টি উপাদান? 6টি। একদম শুরুতেই আমি যদি চলে যাই, দেখো আমি এখানে লিখেও দিয়েছি 6টি উপাদান থাকতে হবে। ঠিক আছে। দেখো, এবং সেটা কিন্তু আমি ধীরে ধীরে এখানে পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, ওকে। তো 6টা উপাদান কি কি?
প্রথমেটা হচ্ছে প্লট। প্লট মানে আবার জায়গা জমি না, প্লট বা কাহিনী। দ্বিতীয়টা হচ্ছে চরিত্র। চরিত্রের কিছু সংলাপ থাকবে, সংলাপ মানে ডায়ালগ। তো সেগুলা, ডায়ালগ গুলো বিভিন্ন পরিবেশে বর্ণিত হবে। তারপর পরিবেশ বর্ণনা হওয়ার সাথে সাথে সেখানে আহ লিখন শৈলী বা স্টাইল, লিখ মানে লিখন শৈলীতে আসলে লেখক দেখাইতে চান পরিবেশ বা এনভায়রনমেন্ট বা সিচুয়েশন বললে একটু বেটার হতো, অর সিচুয়েশন, পরিবেশটা। অর্থাৎ তোমার যখন একটা প্লট আসবে, স্টোরি, যে আমি এভাবে লিখবো, তারপর আমার কিছু চরিত্র বা ক্যারেক্টার লাগবে যারা আসলে ওই কাহিনীটার এগিয়ে নিয়ে যাবে। তারপর আমার সেখানে কিছু ডায়ালগ লাগবে। এই যেমন আমরা এখানে খালেক ব্যাপারী, মজিদ, রহিমা, জমিলা, এদের মধ্যে ডায়ালগ দেখতে পাই। তারপর তাদেরকে একটা পরিবেশের মধ্যে নিতে হবে। মজিদ মাজারে থাকবে, আকাশ এখানে থাকবে, ওটা এখানে থাকবে। তারপর তাদেরকে একটা নিজস্ব স্টাইলে যাইতে হবে। এবং এই পুরো বিষয়টাতে সবচেয়ে মুখ্য হচ্ছে লেখক তার যে লেখকের যে সামগ্রিক জীবন দর্শন, অর্থাৎ লেখক আসলে কি চিন্তা করেন, সেই বিষয়টা ফুটে উঠছে কিনা। ঠিক আছে, ঠিক আছে। লেখকের যে লাইফ নিয়ে যে তার ফিলোসফি, সেটা এখানে পোর্ট্রে করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। লাল সালু উপন্যাসে ধলা মিয়াকে আমি একটু আগেই পড়িয়েছি, সেটা তানু বিবির বড় ভাই, যাকে হচ্ছে খালেক ব্যাপারী পানি পড়া আনতে দেয়, পানি পড়া আনতে দেয়। কার থেকে? পীর, আওয়ালপুরের পীর থেকে। কার অনুরোধে? আমেনা বিবির অনুরোধে। আমিনা বিবি কেন অনুরোধ করেছে? কারণ সন্তান লাভের ইচ্ছা। মজিদকে প্রথমবার দেখে জমিলা ভেবেছিল দুলার বাপ, অর্থাৎ জমিলাকে যে বিয়ে করতে আসছে দুলা বা জামাই, তার বাপ। তার বাপ মানে তো শ্বশুরই হবে। মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তি ভাব জেগে ওঠে, মাজারে মসজিদের দৃষ্টিতে তারা হচ্ছে বুত পূজারী। বুত মানে হচ্ছে মূর্তি। অর্থাৎ মজিদ ভাবছে যে এই মাঠে পাকা ধান দেখে যারা ভাবছে, যারা সেটাকে পূজা করতে চাচ্ছে, ফসলকে পূজা করতে যাচ্ছে, তারা অ্যাকচুয়ালি মূর্তি পূজারী বা বুত পূজারী। সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক জমিলা, অর্থাৎ এই জায়গাটাতে তার সারল্য। এটা কি বোঝাচ্ছে? সারল্য। আচ্ছা, লাল সালু উপন্যাসে রহিমার পেটে কত প্যাচ বেরি ছিল? এটা হচ্ছে 14 প্যাচ বেরি ছিল। ঠিক আছে। মাজারে যেহেতু সে পাক দিতে পারেনি, তার পেটের মধ্যে 14 প্যাচ বেরিয়ে আছে, যেটা খুলতে গেলে আসলে মজিদ ভাবতেছে জীবন যাপন চলে যাবে। এই জন্য ওকে আসলে তালাকটা দিয়ে দেন। এটা খালেক ব্যাপারী সে অনুরোধ করে। লাল সালু উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় কোনটা? খুব সিম্পল, সংসার ঔদাসীন্য। দেখো, শেকড়হীন বৃক্ষ প্রতিম অবস্থান, এটা সত্য কথা। অন্তহীন নৈসঙ্গ, আমি এটা আগেও বলেছি, মাজারকে দেখলে তার নিঃসঙ্গ মনে হয়, যাকে চিনছে না তাকে কেন্দ্র করে তার জীবন। আর মানসিক অন্তর্দ্বন্দ্ব, হ্যাঁ, এই যে লাস্টে গিয়ে রহিমাকে বলতেছে যে আমি এত পাওয়ারফুল, তারপর আমি অসহায়, আমি জমিলাকে কন্ট্রোল করতে পারছি না। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে সংসারের ঔদাসীন্য। তার মধ্যে কোনো ঔদাসীন্য নাই, সে 2টা বিয়ে করছে। উদাসীন হলে সে বিয়েই করতো না। লাল সালু উপন্যাসের সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটা উক্তি। এটা হচ্ছে ঠ্যাঙ্গা বেটিরে ঠ্যাঙ্গা। এই উক্তিটা হচ্ছে তাহের কাদেরের। কেন? এটা উক্তিটা সে কারে করে? বাবার উদ্দেশ্যে। বা তাহেরের মা বাবার যখন ঝগড়া লাগে এই অভিযোগে, বিভিন্ন, তখন হচ্ছে তাহের বুঝতে পারে যে বাবা অন্যায় করছে মায়ের সাথে এরকম ঝগড়াঝাটি করে। কিন্তু সে জানে যে বাবার সঙ্গে এখন যদি আমি পাঙ্গা নিতে চাই, তাহলে আমি সম্পত্তি পাবো না। আমার সম্পত্তির স্বার্থের জন্য হইলো আমি বাপকে বলছি যে মাকে ঠ্যাঙ্গাও, মাকে মারো। এই ধরনের নোংরা মানসিকতা আসলে স্বার্থের কারণে হয়। এই স্বার্থ বুদ্ধিটা আসলে এখানে আছে।
সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মস্থান কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামের কোথায়? ১৬ শহরে। তো একটু আগে আমি দেখেছি জন্মসাল হচ্ছে 1922 সালের 15ই আগস্ট, চট্টগ্রামের ১৬ শহরে। সৈয়দ ওয়ালিউল্লাহর মৃত্যু 1971 সালের হচ্ছে 10 অক্টোবর। দেখো আমি আগেও বলছিলাম যে কমন আসলে এখান থেকে আমি পাবোই, যেই ভার্সিটিতে পরীক্ষা দেই না কেন কমন থাকবে। এই যে 1971 সালে 10 অক্টোবর প্যারিসে মারা যান, 1922 সালে 15ই আগস্ট জন্ম নেন কোথায়? চট্টগ্রামের ১৬ শহর। দেখছো কোয়েশ্চেন ব্যাংক কত ইম্পর্টেন্ট, আর উদ্ভাসের মাস্টার কোয়েশ্চেন ব্যাংক উইথ মাস্টার কোয়েশ্চেন ব্যাংক ক্লাস। মোহাম্মদনগর গ্রামটি মতিগঞ্জের কোন দিকে অবস্থিত? বাইরে, মানে দেখো কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাস কত ইম্পর্টেন্ট। আমি এটা কোথায় পড়িয়েছিলাম, কোথায় 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 পড়িয়েছি, একটু যদি খুঁজি তাহলেই পেয়ে যাব। একটু খুঁজলেই দেখবা পেয়ে গেছি। মানে প্রত্যেকটা জিনিস দেখো রিপিটেশনের মধ্যে পড়ছে। কিসের রিপিটেশন? কোয়েশ্চেন রিপিটেশন না কিন্তু। এই যে দেখো, মতিগঞ্জের নর্থে মোহাম্মদনগর, করিমগঞ্জ মতিগঞ্জের পার্থক্যটা কি? এই জিনিসটা দেখো, এখন আমরা এই জায়গায় পেয়ে গেলাম। দেখছো মোহাম্মদনগর গ্রামটি মতিগঞ্জ সড়কের কোন দিকে? বিশ্বাসের পাত্রে খোদাই যেন সূচক, গ্রামের লেখকের মন্তব্যের তাৎপর্য কি? আচ্ছা, এটা আসলে আহ মানে এখানে তো যুক্তির কিছু নাই, এখানে তো আসলে যুক্তির কিছু নাই, তো এটা প্রথমেই বাদ যাবে। অপরিসীম বিনয়, বিনয় তো তারা দেখাচ্ছে না, সেটা বাদ যাবে। যুক্তিনিষ্ঠ, এখানে কি যৌক্তিক কিছু আছে? যৌক্তিক নাই, অযৌক্তিক। বিশ্বাস আর যুক্তি, যুক্তির কোনো বালাই নাই। উল্টো এই যে আত্মবিধ্বংসী, তারা যে মজিদের কথার উপর বিশ্বাস করে কাজকর্ম মাঝারি আমাদের কল্যাণ করবে, মাঝারি আমাদের সব উপকার করবে, এই যে ধর্মান্ধতা, এটাই তো তাদেরকে শিক্ষা থেকে পিছিয়ে রাখছে, এটা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই জায়গায় এটা আত্মবিধ্বংসী ধর্মান্ধতা। এবং আমি যদি এটাও বলতে চাই, দেখবে এটা আমি কোনো না কোনো একটা জায়গায় পড়িয়ে রেখেছি অলরেডি। মজিদ কোন সূরা পড়ার সময় স্তব্ধ করে বিচিত্র সুর ঝংকার ওঠে? এটাও আমি পড়িয়েছি। সূরা নূর, 3বার বলছি মনে হয় কথাটা। And সূরা আল ফালাকের কথা আসছে অন্য প্রসঙ্গে, 2টা সূরার কথা বলছিলাম। আজকাল ইংরেজি না পড়লে চলবো কেমনে? প্রশ্নটি করা হয়েছে কাকে? প্রশ্নটি করা হয়েছে মজিদকে। প্রশ্নটি কে করেছে? আক্কাস। ইংরেজি পড়ার অভ্যাসটাকে কি বলা হয়েছে? বদ মতলব। এবং তোমরা জেনে অবাক হবে যে এটাও অলরেডি আমি পড়িয়ে রাখছি। ঠিক আছে, এটাও আমি অলরেডি পড়িয়ে রেখেছি। এই দেখো, ঠিক আছে। তো মোটামুটি দেখবা, এই যে ইংরেজিকে শিক্ষিত করা, অন্ধবিশ্বাস কুসংস্কার দূর করা, ছেলে মেয়েদের শিক্ষিত করা, এটা তার উদ্দেশ্য ছিল। এবং এখানে আরো প্রসঙ্গ আসছে। সো মোটামুটি দেখো, পড়ার মধ্য থেকেই এখানেই কমন পাচ্ছি। ঠিক আছে। তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি, তরঙ্গভঙ্গ হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি, কি হতে পারে? ওকে, আমরা একটু অ্যান্সার গুলো দেখি। ফার্স্টে দেখবো তার উপন্যাসের তালিকা। খুব একটা বেশি লেখেন নাই জীবনে। উপন্যাসের মধ্যে রয়েছে লাল সালু, লাল সালু, কাঁদো নদী কাঁদো, মনস্তাত্ত্বিক উপন্যাস। আরেকটা হচ্ছে চাঁদের অমাবস্যা। গল্প, তার জীবনের প্রথম লেখা হচ্ছে 1946-এ তিনি একটা গল্প লিখেছেন, যেটা হচ্ছে নয়নচারা, 1946 সালে। এরপর হচ্ছে দুই তীর ও অন্যান্য গল্প। ভাইয়া কোনো ছন্দ দিবেন না? তাই গল্পটা এইভাবে মুখস্থ রাখতে পারো যে সৈয়দ ওয়ালিউল্লাহ দুই তীরে বসে নয়নচারার গল্প শুনছেন, শেষ।
তারপর উপন্যাস কিভাবে মনে রাখবো? যে চাঁদের অমাবস্যায় লাল সালু দেখে নদী কাঁদছে। ঠিক আছে, ছন্দ। আচ্ছা, আরেকটা হচ্ছে কি আছে? ও, আরেকটা হচ্ছে নাটক। একটা তো তোমরা ছোটবেলায় পড়েছই, তোমাদের সবার প্রিয়, বহিপীর। তারপর কি? তারপর হচ্ছে এই যে তরঙ্গ ভঙ্গ। তাহলে বহিপীরের তরঙ্গ ভঙ্গ হলো কিভাবে? সুরঙ্গে গিয়ে। কিভাবে? সুরঙ্গে গিয়ে। এতই বেশি তরঙ্গ ভঙ্গ হইছে যে উজানে গিয়ে তার মৃত্যু হইছে। যেহেতু নদীর উপরে কাহিনী, নৌকার মধ্যে। ঠিক আছে, দেখো ছন্দ তুমি চাইলেই বানাইতে পারবা। তাহলে এই যে তরঙ্গ ভঙ্গ, এটা কি? নাটক। ঠিক আছে। খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রীর নাম, এটাও পড়াইছি অলরেডি, আমেনা। নিম্নোক্ত কোন লেখক বাংলাদেশের বাইরে মৃত্যুবরণ করেন, এটাও পড়াইছি। 1971 10 অক্টোবর প্যারিসে মৃত্যুবরণ করেন সৈয়দ ওয়ালিউল্লাহ। ঠিক আছে। বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? এটা একটা উপন্যাস। লেখক মীর মোশাররফ হোসেন। এবং ওনার ছদ্মনাম ছিল গাজী মিয়া। কি নাম ছিল? গাজী মিয়া। গাজী মিয়ার বস্তানি নামে একটা লেখাও লিখেছেন। লাল সালু উপন্যাসে পীর সাহেবের কাছে পানি পড়া এনেছিল কে? আমেনা। সিইউডি প্রশ্নটাতে একটু সমস্যা আছে। পানি পড়া আনতে পারে নাই, আনার চেষ্টা করেছে, কিন্তু ওই ধলা মিয়াই তো যত ঝামেলা করলো। শীর্ণ মানুষটির পেছনে মাছের পিঠের মতন মাঝারটি বৃহৎ ছায়া দেখে কে? শীর্ণ মানুষটির পেছনে মাছের পিঠের মতন, আমি যখন তোমাদেরকে এই জিনিসটা পড়াইছি, তখন আমি তোমাদেরকে, দেখো এই প্রশ্নটার কনসেপ্ট আমি আগে দিয়ে দিয়েছি, যে মাছের পিঠের মতন এই ফিলিংটা হইছে আসলে দুইজনের। এই ফিলিংটা হইছে কিন্তু দুইজনের। এই দেখো, একটা হচ্ছে রহিমা আর একটা আমাদের জমিলা। জমিলারটা আমরা পেয়ে গেছি, রহিমারটা বাদ ছিল। ঠিক আছে। সো এই রহিমার এই জিনিসটা আমরা পাইলাম। যে জাস্ট এখন কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিভাবে? যে মাছের, সরি, মাছের পিছনে মাঝেরটি ছায়া দেখে কে? ছায়াটা দেখেছিল হচ্ছে রহিমা। ঠিক আছে। সর্ষের চাইতে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, এটা একটু আগে পড়াচ্ছিলাম। এটা আসলে মানুষের ধর্মের অনুশাসন তো না। অনুশাসন কখনো বলে না যে তুমি ফসল চাষ বাদ দিয়ে সারাদিন খালি টুপি পরে বসে থাকো। ধর্মের এটা প্রভাবের কারণে হয় না, ধর্মহীনতার কারণে হয় না, এটা ধর্মের গোঁড়ামির কারণে। যখন মানুষ একটু বেশি বোঝে, একটু বেশি গোঁড়া হয়, যে না এটাই করা লাগবে, না এটাই করো, না ওটা কইরো না, এই গোঁড়ামি বা এই যে কনজারভেটিভ একটা আচরণ, সেটাকে আসলে এটা দ্বারা বোঝানো হয়েছে। সৈয়দ ওয়ালিল্লাহর উপন্যাস নয় কোনটি? আমরা দেখেছি সৈয়দ ওয়ালিল্লাহর উপন্যাস হচ্ছে লাল সালু, কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যা, নয়নচারা ওনার প্রকাশিত প্রথম প্রকাশিত রচনা বলো, গল্প বলো, যাই বলো। কত সালে? 1946 সালে। 1946 সালে। ঠিক আছে। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতাকে? কাজী ইমদাদুল হক। এটা খুব ফেমাস একটা উপন্যাস, সামাজিক। লাল সালু কোন ধরনের উপন্যাস? সামাজিক উপন্যাস। একটু আগেই, আবার শুরুতে চলে যাব। ফ্লেক্স করছি তোমাদের সাথে, দেখো কি কিভাবে জিনিস কমন পড়ে। পটভূমি গ্রামীণ সমাজ, বিষয় সামাজিক সমস্যা। তাহলে এটার কি ধরনের উপন্যাস হইতে পারে? অবশ্যই সামাজিক উপন্যাস হবে। ঠিক আছে। আচ্ছা, সেজন্য খাঁচায় ধরা পড়েছে, কার ধরা পড়ার কথা বলা হয়েছে? জমিলা। এই যে জমিলা যখন মজিদের কথা শুনে মজিদের কাছে আত্মসমর্পণ করে, যে মজিদ যখন তাকে ধরতে চায়, তখন সে এই উক্তিটা করা হয়েছে যে জমিলা মজিদের খাঁচায় ধরা পড়েছে। বয়স হলে এর আর কিছু হোক বা না হোক, শক্ত করে গিরেটা দিতে শেখে। অর্থাৎ বলতেছে যে শস্যের চাইতে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। অর্থাৎ মানুষ ধর্ম পালনের চাইতে ধর্ম চাপায়া দেয় বেশি। অর্থাৎ মাজার পূজা এইসব তো কিছু কিন্তু ধর্মে বলা নাই, এগুলো মানুষ মানে ধর্মীয় গোঁড়ামির, ধর্ম ধর্মান্ধতার কারণে করছে। তো এখানে বলতেছে আর কি, যে বয়স হলে আর কিছু না হোক, ওই যে যে শিশুরা আছে তারা শক্ত করে গিরেটা, লুঙ্গির যে গিট্টু সেটা দিতে শিখে। হ্যাঁ। আচ্ছা,
ও কি ঘরে বালা আনবার চায় নাকি, চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক? উক্তিটা হচ্ছে মজিদ, কার উদ্দেশ্যে? জমিলা। কেন? ওই যে মাজারের বাৎসরিক প্রোগ্রামের সময় জমিলা হচ্ছে মাজারের উঠানে চলে যায়, তখন হচ্ছে মজিদ জমিলাকে দেখে খুব প্যারা খেয়ে যায় এবং তাকে সম্বোধন করে বাড়ির পাগলিঝি বলে। এবং এইভাবে যে মানুষজনের সামনে চলে যাচ্ছে সেটাকে এটা বলতে চাচ্ছে। উক্তিটা কার কাছে করে? দেখো, উক্তিটা করে মজিদ, কার উদ্দেশ্যে? জমিলার উদ্দেশ্যে। কার কাছে? রহিমার কাছে। ঠিক আছে। ও বলতে কাকে বোঝানো হয়েছে? ও বলতে কিন্তু জমিলাকে বোঝানো হয়েছে। মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা, মানে যেটা একদম স্থির অবিচল। আমি এটা একটু আগেই বলেছি, ধ্রুব তারার মতন অনড়, পর্বতের মতন অটল। তাহলে এটাই অ্যান্সার। মতিগঞ্জ সড়কের কাছে এসে পড়ে কাদের নৌকা? তাহেরের নৌকা। একদম শুরুতে এটা পড়ানো শেষ। বই পিন নাটকের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ, এটাও পড়িয়েছি। লাল সালু উপন্যাসের তানু বিবি স্বামীর নাম আমি বলেছিলাম, খালিক ব্যাপারী দুইটা স্ত্রী, আমিনা বিবি, তানু বিবি। সৈয়দ ওয়ালিউল্লাহ লেখেননি কোনটি নাটক লিখেছেন? আমরা দেখেছি 4টি নাটক, 3টি উপন্যাস, 2টি গল্প, কিন্তু কোনো আত্মজীবনী লেখেন নাই। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজসিংহ একটি ঐতিহাসিক উপন্যাস। লাল সালু উপন্যাসে বাহে মুলুক। আচ্ছা, দুইটা কথা বলা হয়েছে। একটা হচ্ছে লোকজন কর্মসংস্থানের জন্য বাহে মুলুক আর মনিদের দেশে যায়। কনফিউজড হব না আমরা। বাহে মুলুক বলতে বোঝানো হয়েছে এই যে বাংলাদেশের যে উত্তরবঙ্গ রয়েছে, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, এই উত্তরবঙ্গ। আর মণিপুরদের দেশ বলা হয়েছে এই যে মণিপুরীদের দেশ, মানে সিলেট। বাহে মুলুক বলতে বোঝানো হয়েছে উত্তরবঙ্গকে। লাল সালু উপন্যাসে মজিদের মিথ্যার আশ্রয় নেওয়ার মূল কারণ হচ্ছে আহ কি হতে পারে? ধর্ম প্রতিষ্ঠা কখনোই তার টার্গেট ছিল না, আধিপত্য বিস্তার কখনোই তার টার্গেট ছিল না, অর্থ লালসা ছিল না, কিন্তু আপন অস্তিত্ব রক্ষা করতে গিয়ে এই যে স্রোতে ভেসে যাচ্ছিল সেখান থেকে সে উঠে এসে শেকড়হীন বৃক্ষ হইলো। সেখান থেকে আস্তে আস্তে সে ধর্ম আধিপত্য প্রতিষ্ঠা করলো, অর্থ লালসা তার বেড়ে গেল। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ও যখন হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে, ওটাকে রহিমা। আমরা একদম শুরুতেই দেখেছি, এটা একদম আমি বলেছিলাম, রহিমাকে গ্রামের মানুষের অন্য সংস্করণ বলা হয়েছে। এবং রহিমার প্রতি যখন মজিদ আহ আকৃষ্ট হয় তখন রহিমার হাঁটা দেখে মজিদ চেয়ে চেয়ে দেখে যে রহিমা যে কিরকম কোনো কথা বলে না, কিছু বলে না, চুপচাপ। তো এইটাই হচ্ছে গ্রামের মানুষের অন্য সংস্করণ মনে হলো। কি মিয়া, তোমার দিলে কি ময়লা আছে? উক্তিটা কার? বলছিলাম উক্তিটা হচ্ছে মজিদের। কার উদ্দেশ্যে? কার কাছে করে? ঢ্যাঙ্গা বুড়ো। ঢ্যাঙ্গা বুড়োটাকে হাসুনির মায়ের বাবা বা তাহের কাদেরের বাবা, তাকে উক্তিটা করে। লালসার উপন্যাসে ঢ্যাঙ্গা বীরক এই কথাটা শুনে, মানে যে এতক্ষণ ধরে আমি বলছিলাম পটাশ পটাশ করে খালেক ব্যাপারের প্রশ্নের উত্তর দিচ্ছে, সে এই প্রশ্ন শুনে বিভ্রান্ত হয়। ঠিক আছে। লালসার ঢেঙ্গা বুড়ো মজিদের কথা শুনে বিভ্রান্ত হয়েছে। ও যেন ঘোর পাপী। এই প্রশ্নটা দেওয়ার পর মজিদ যখন আস্তে আস্তে ফিল করে যে না বেটা, তোর মধ্যে ঝামেলা আছে, তুই যতই আমাকে বিশ্বাস না করস তোর মধ্যে আসলে কনফিউশন আছে, তোর মধ্যে ঝামেলা আছে। এর মধ্যে ঢেঙ্গা বুড়ো কনফিউজড হয়ে যায়, সে নিজেকে পাপী মনে করা শুরু করে। তো এটা হচ্ছে তাহিরের বাবা। তাহলে দেখো, টানা 3টা প্রশ্ন একদম রিলেটেড। সিইউবি ইউনিটে, সিইউবি ইউনিট 18-19, সিইউ আর আরইউবি ইউনিট 17-18। সাপ জেগে উঠেছে ছোবল মারার জন্য। আমি একদম শুরুতে বলেছিলাম আমেনা বিবি যে আওয়ালপুরের পীরকে, মজিদকে না দিয়ে আওয়ালপুরের পীর থেকে সন্তান লাভের আশায় পানি পড়া খাইতে চাইছে, এটা দেখে আসলে মজিদের মধ্যে সাপ জেগে উঠছিল। এবং এই সাপটা আসলে কি? প্রতিশোধের নেশা।
চাঁদের অমাবস্যা উপন্যাসটি অবশ্যই সৈয়দ ওয়ালিউল্লাহ। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা নয়? বরফ গলা নদী, এটা হচ্ছে জহির রায়হানের রচনা। এবং জহির রায়হানের এরকম আরো বেশ কিছু রচনা আছে, যেমন শেষ বিকেলের মেয়ে, আরেক ফাল্গুন। আরেক ফাল্গুনের একটা ডায়লগ কিন্তু খুব ফেমাস: আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। ঠিক আছে। ওকে। মাজারের পাশে দাঁড়িয়ে রহিমা কার জন্য শান্তির প্রার্থনা করে? সেটা হচ্ছে ছুনুর বাপ, ছুনুর বাপের যে মরণঘাতী রোগ, তারপর পক্ষাঘাতে যে কষ্ট পাচ্ছে, পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে খেতানির মা, তার জন্য মানব মানববাসী বা মানব জগতের জন্য, পুরো মানব জগতের জন্য সে দোয়া করে মোটামুটি। তাহলে আমরা দুইটা ক্যারেক্টার পাচ্ছি, যেটার অ্যান্সার এখানে আছে। সৈয়দ আল্লাহ বেঁচে ছিলেন, 1971-এ মারা গেছেন, 1922-তে জন্মগ্রহণ করছেন। তাহলে কত হয়? 49 বছর। কাঁদো নদী কাঁদো উপন্যাসটা কার লেখা? সৈয়দ ওয়ালিউল্লাহ। নিচের কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়? লাল সালু। হাজার বছর ধরে, এটা যখন ক্লাস 10-এ আমার সিনিয়ররা পড়তো তখন তাদের ছিল আরেক ফাল্গুন তার, শেষ বিকেলের মেয়ে তাই। তাহলে এখানে আমরা হাজার বছর ধরে এটাও লিখে দিই, এটা কেন যে মাথায় আসলো না? হাজার বছর ধরে। এই যে তোমরা, আমরা যখন প্রথম প্রথম ফেসবুক চালানো শুরু করেছি তখন এই স্ট্যাটাসটা খুব ভাইরাল ছিল: রাত বাড়ছে, হাজার বছরের সে দীর্ঘ রাত। কুবে তারপর ওই যে মন্টু টুনি, এইগুলো খুব ফেমাস ছিল আর কি। সৈয়দ আলিল্লাহ রচিত উপন্যাস সেটা হচ্ছে কাঁদো নদী কাঁদো। পুতুল নাচের ইতিকথা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। আমার খুবই প্রিয় একটা উপন্যাস, তোমরাও চাইলে সময় করে পড়ে নিতে পারো কোনো একদিন। লাল সালু উপন্যাসের চরিত্র কোনটি? অ্যান্সার হচ্ছে খালেক ব্যাপারী। সো এই ছিল আমাদের মাস্টার ক্লাসটা। আমরা মোটামুটি একটা জিনিস আসলে বোঝার ট্রাই করলাম একদম শুরু থেকে। মোটামুটি 84-চুরাশিটার মতো প্রশ্ন আমরা দেখেছি, এবং 84টা প্রশ্নে আমি যদি তোমাদেরকে একদম শুরু থেকে একটু রিক্যাপ করাই, আজকের ক্লাসে একদম শুরুর স্লাইডেই আমি অনেক কিছু দেখিয়েছি। দেখানোর পর হচ্ছে আমি ইম্পর্টেন্সটা দেখাইলাম, দেখানোর পর হচ্ছে প্রত্যেকটা স্লাইডে দেখো আমি খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক দিয়েছি যেখান থেকে তোমরা কোনো না কোনো ভার্সিটিতে কমন পাবা ইনশাল্লাহ। এবং আমার কেন জানি মনে হচ্ছে ঢাকা ভার্সিটিতে এবার লাল সালু থেকে একটা প্রশ্ন দিবেই। সো সেই প্রশ্নগুলো যেন আমরা ভালো মতন সলভ করতে পারি। এবং এই তথ্যগুলো আসলে দেখো, যেহেতু রিপিটেড তথ্য, মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে একই টপিক থেকে কোয়েশ্চেন আসে, তো সেইখানে যেন আমরা আটকে না যাই। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরীক্ষার জন্য ভালো মতন প্রস্তুতি নাও, এবং চেষ্টা করবা যেন তোমাদের যে স্বপ্ন, তোমাদের মা বাবার যে স্বপ্ন, সেটার জন্য সার্থক হয়, পায়ের নিচে মাটিটা যেন অন্তত থাকে। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।